7ই এপ্রিল 1993 মুম্বাই ভার্সোভা থেকে লাল জোড়ায় একটা মৃতদেহ উঠল। পুরো মুম্বাই তার সাথে চলতে শুরু করল। এই মৃতদেহ আর কারোর না, লাখ লাখ মানুষের ড্রিম গার্ল দিব্যা ভারতের, যে অনেক অল্প বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। দিব্যা ভারতের মৃত্যু এমন একটা মিস্ট্রি যার থেকে আজও পর্দা ওঠাতে পারা যায়নি। সবসময় হাসি খুশি থাকা এই মেয়েটি হঠাৎ এমন কি হলো যে তাকে প্রাণ ত্যাগ করতে হলো। ছোটবেলায় দিব্যা পড়াশোনা করতে একদম ভালোবাসত না, তাই সে ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করে যাতে তাকে আর পড়াশোনা না করতে হয়। মাত্র 16 বছর বয়সে 1990 সালে সে তার প্রথম ফিল্ম ববলি রাজা সাইন করে, আর ববলি রাজা রিলিজ হতেই সেটা সুপার ডুপার হিট হয়, আর দিব্যার কাছে নতুন ফিল্মসের লাইন লেগে যায়। দিব্যার ফিল্মি ক্যারিয়ার মাত্র 3 বছরের ছিল, তাতেই ও তখনকার টপ হিরোইনদের কম্পিটিশন দিত। যদিও যখন ও সিনেমায় আসে দিব্যাকে শ্রীদেবীর সাথে কম্পেয়ার করা হতো। শ্রীদেবী তখন তার ক্যারিয়ারের চরমে ছিলেন যখন দিব্যার এন্ট্রি হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দিব্যা 1 বছরে 10টা মুভি করে, যেটা নিজেই একটা রেকর্ড। ওর টোটাল 14টা হিন্দি মুভি, যেটার মধ্যে 3টে দিব্যার মৃত্যুর পর রিলিজ করা হয়, আর দিব্যা তাতে 80%-এরও বেশি কাজ করে ফেলেছিল। আর এর মধ্যে 6-7টা সাউথ ইন্ডিয়ান মুভি ছিল। তো টোটাল 20খানা ফিল্ম তার 3 বছরের ক্যারিয়ারে দিব্যা ভারতী করেছিল। আর যখন ওনার মৃত্যু হয় তখন টোটাল 12খানা মুভি দিব্যা সাইন করে রেখেছিলেন। একবার শোলা और শবনমের সেটে গোবিন্দা দিব্যাকে সাজিদ নাডিয়াওয়ালার সাথে পরিচয় করায়, আর ওদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেটা পরে প্রেমে পরিণত হয়, আর তারপর 10ই মে 1992-তে দুজনে চুপচাপ বিয়ে করে নেয়। এই বিয়ে ইসলাম মত মেনে করা হয়েছিল। কাজী নিকা পড়ায়, আর দিব্যা ইসলাম ধর্ম গ্রহণ করে। তার নাম পরিবর্তন করে সানা নাডিয়াওয়ালা করা হয়। কিন্তু এই বিয়েটা লুকানো হয়, কারণ দিব্যার ক্যারিয়ার সবে শুরু হয়েছিল, আর এই বিয়ের কথা জানাজানি হলে প্রডিউসাররা তার থেকে ফিল্মস না কেড়ে নেয়, কারণ তখনকার সময় বিয়ের পর অ্যাক্ট্রেসদের ফ্যান ফলোয়িং কমে যায় বলে ধারণা ছিল। বলা হয় দিব্যা কখনো নিজের বিয়ে লুকাতে চায়নি, কিন্তু সাজিদ নাডিয়াওয়ালা জোর করায় সে এটা মেনে নেয়। সাজিদ নাডিয়াওয়ালা দিব্যা ভারতীকে একটা ফ্ল্যাট মুম্বাইয়ের ভার্সোভা এলাকায় ভাড়া করে দেয়। ওখানে দিব্যা একা বসবাস করতেন, আর কখনো কখনো দিব্যার ভাই কুণাল ভারতীও ওখানে আসতেন। তো যে বিল্ডিংয়ে এই ফ্ল্যাট ছিল তার নাম ছিল তুলসী অ্যাপার্টমেন্ট। তুলসী অ্যাপার্টমেন্টের 5 তলায় 3টে বেডরুমের একটা ফ্ল্যাট, যেটা দিব্যা বসবাস করতেন। 5ই এপ্রিল 1993 দিব্যা ভারতী এখানে একটা কাজের জন্যে হায়দ্রাবাদ যায়। এখানে সব কাজের পর তার প্ল্যান ছিল বন্ধুদের সাথে পার্টি করবে আর শপিং করবে, কিন্তু কাজ শেষে সে সব প্ল্যান ক্যান্সেল করে মুম্বাইতে ফেরত আসে। এতদিনে দিব্যা ভারতীর একজন সুপারস্টার হয়ে গেছিল, আর তার কাছে অনেক টাকাও এসেছিল, কিন্তু অনেক চেষ্টা করেও মুম্বাইতে একটা নিজের বাড়ি নিতে পারেনি। কিন্তু এবার হায়দ্রাবাদ থেকে ফিরে মুম্বাইয়ের একটা পশ এলাকায় ফ্ল্যাটের ডিল ফাইনাল করে সে। আর এই সুখবর তার বাড়ির সবার সাথে শেয়ার করার জন্যে দিব্যা তার ছোট ভাই কুণাল ভারতীকে ডেকে পাঠায়, আর তার সাথে নিজের বন্ধু কস্টিউম ডিজাইনার নীতা লুল্লাকেও ডেকে পাঠায় তার ফ্ল্যাটে। নীতা লুল্লা তার হাজব্যান্ড শ্যাম লুল্লার সাথে রাত 9টায় দিব্যার ফ্ল্যাটে আসে। এনাদের দিব্যার ফ্ল্যাটে আসার একটা অন্য কারণও ছিল, যেটা দিব্যার মৃত্যুর পর সবার সামনে আসে। সেই ব্যাপারে আমরা আগে কথা বলবো। আপাতত গল্পে ফেরত আসি। নীতা লুল্লা দিব্যার বেশিরভাগ ফিল্মের কস্টিউম ডিজাইনার ছিল, তাই এই পার্টির বাহানায় দিব্যা তার সামনের ফিল্ম আন্দোলনের কস্টিউম ডিজাইনও ফাইনাল করে।
এই পার্টির সময় দিব্যার ফ্ল্যাটে শ্যাম, নীতা আর দিব্যা একসাথে বসে মদও খায়। এদের তিনজন ছাড়া ফ্ল্যাটে দিব্যার ভাই কুণালও এসেছিল কিছুক্ষণের জন্যে। আর ছিল দিব্যাকে ছোটবেলা থেকে দেখাশোনা করার লোক অমৃতা কুমারী। এই পার্টির সময় অমৃতা কিচেনেই বেশিরভাগ সময় ছিলেন, সবার জন্য স্ন্যাক্স বানাচ্ছিলেন। তখন সাজিদ নাডিয়াওয়ালাও বাড়ি ফেরেনি। কথাবার্তা, খাওয়া দাওয়া আর মদের আসর প্রায় 9টা থেকে শুরু হয় আর চলে রাত 11:30 পর্যন্ত। দিব্যার ভাই কুণাল এখানে কিছু জরুরি কাজের কথা বলে বেরিয়ে যায়। এই সবের মধ্যে দিব্যা হলে আসে, যেখানে নীতা আর শ্যাম বসেছিল। এসে দিব্যার নিজের গ্লাসে আবার মদ ঢালে আর টিভি অন করে কিছুক্ষণ ওখানে বসে। তারপর ব্যালকনির দিকে এগোয়। ব্যালকনিতে একটা জানলা ছিল, আর এটাই তুলসী অ্যাপার্টমেন্টের একটা জানলা, যেতে লোহার গ্রিল লাগানো ছিল না। আর এর কারণ হিসেবে বলা হয়েছিল যে দিব্যা নিজেকে শান্ত করার জন্যে এখানে বসতে ভালোবাসত। ওই দিনও দিব্যা হাতে মদের গ্লাস নিয়ে এই জানলাতেই বসে, আর বসে হলে বসে থাকা নীতার সাথে অনেক কথাও বলছিল। তখন সে ঠিকভাবে বসতেও পারেনি, কিন্তু মুখ অন্যদিকে করে হলে বসা লোকেদের সাথে কথা বলতে যায়। আর হঠাৎ দিব্যার ব্যালেন্স হারিয়ে ডাইরেক্ট 5তলা থেকে নিচে পড়ে যায়। দিব্যার পড়ার সঙ্গে সঙ্গে অমৃতা জোরে চেঁচিয়ে ওঠে, আর ওর চেঁচানোর শোনা মাত্র নীতা আর শ্যাম দৌড়ে নিচের দিকে চলে যায়। আর এই চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাটের লোকজনও নিচে যেতে শুরু করে। নিচে রক্তাক্ত অবস্থায় দিব্যা পড়েছিল। শরীরে কোনো রকম নাড়াচড়া হচ্ছিল না, যদিও নিঃশ্বাস তখনও চলছিল। ডক্টর শ্যাম লুল্লা দিব্যাকে নিয়ে অন্য লোকেদের সাহায্যে আর.এন. কাপুর হসপিটালে যায়। এদিকে নীতা তার বাড়ির মেড অমৃতাকে নিয়ে দিব্যার ফ্ল্যাটের কিছু দূরে, যেখানে দিব্যার বাবা মা থাকতো, ওখানে যায়। সেখানে গিয়ে দিব্যা জানলা থেকে পড়ে গেছে সেই খবর জানায়। হসপিটাল পৌঁছতেই দিব্যাকে ডেড অন অ্যারাইভাল ঘোষণা করা হয়। 19 বছরের পুতুলের মতন দেখতে আর কামাল করা অভিনেত্রী এই দুনিয়া ছেড়ে চলে যায়। তখন রাত 1:30। তখন টেকনোলজি এতটা অ্যাডভান্স ছিল না যে দিব্যার মৃত্যুর খবর লোকজনের কাছে পৌঁছবে। দিব্যার মৃতদেহ ক্যাজুয়ালিটি ওয়ার্ডের একটা ট্রলিতে রাখা হয়েছিল, আর তার পাশে দিব্যার ভাই আর বাবা কেঁদেই যাচ্ছিল। দিব্যার বাবাও তখন একটা কথাই বলে যাচ্ছিল, ওরা আমার মেয়েকে মেরে ফেলল। দিব্যার মৃত্যু অনেক ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখনও দিব্যার মা এসে পৌঁছয়নি। তারপর রাত 3:45 নাগাদ দিব্যার মা হসপিটালে এসে পৌঁছয়, কিন্তু তখনও ওনাকে তার মেয়ের মৃত্যুর ব্যাপারে জানানো হয়নি। ওনাকে বলা হয়েছিল যে দিব্যা পড়ে গেছে আর তার একটু চোট এসেছে। দিব্যার মা হসপিটালে ঢোকার সঙ্গে সঙ্গে দিব্যার ভাই আর বাবা ওনার দিকে দৌড়ে যায় আর জোর গলায় বলতে থাকে, যা হয়েছে তোমার জন্যই হয়েছে। মানে দিব্যার মৃত্যুর জন্যে ওর মাকেই দোষী ঠাকুর করছিল। দিব্যার মা কোনো জবাব না দিয়ে কেঁদেই যাচ্ছিল। এই ঘটনার রহস্য আজও কেউ জানে না যে তখন দিব্যার মাকে ওর বাবা আর ভাই কেন দোষী বলছিল, আর দিব্যার মায়ের হসপিটালে আসতে এত দেরিও কেন হলো। ততক্ষণে দিব্যার হাজব্যান্ড সাজিদ নাডিয়াওয়ালার কাছেও দিব্যার খবর চলে যায়। কিছুক্ষণ পরে সাজিদও হসপিটালে আসে আর দৌড়ে সেই ওয়ার্ডে চলে যায় যেখানে দিব্যার বডি রাখা ছিল। দিব্যাকে দেখার পর সাজিদ গুম হয়ে যায়, কিছুক্ষণ কোনো রিয়াকশন দিতে পারে না, আর তার কিছুক্ষণ পরে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। ডক্টরদের অনুযায়ী দিব্যার মৃত্যুর শক সহ্য করতে না পেরে সাজিদ ভয়ঙ্কর শকে চলে যায়। সাজিদের শরীর আস্তে আস্তে আরও খারাপ হতে থাকে, তাই ডক্টররা তাকে আইসিইউতে ভর্তি করে আর সারা রাত ডক্টরের অবজারভেশনের ভেতরেই তাকে রাখা হয়। 6 এপ্রিল 1993 সকাল। ইন্ডাস্ট্রির সবার কাছেই মোটামুটি খবর চলে গেছিল দিব্যার মৃত্যুর। সৈফ আলী খান, সঞ্জয় কাপুর, বনি কাপুর আর গোবিন্দার মতোর তারকারাও সর্বপ্রথম দিব্যাকে দেখতে আসে।
পোস্টমর্টেম রিপোর্টও আসে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী উপর থেকে পড়ার জন্যে দিব্যার মাথায় ঘোরতর আঘাত পায়, আর সেই কারণেই ইন্টারনাল ব্লিডিং হয়, তাই দিব্যার মৃত্যু হয়। আর পায়ের হাড়ও খুব বাজেভাবে ভেঙে যায়। সব কিছু যাচ পড়তাল এর পর দিব্যার মৃতদেহ 7ই এপ্রিল 1993-তে দিব্যার পরিবারকে হস্তান্তর করা হয়। সব ফর্মালিটির পর মুম্বাইতেই দিব্যার অন্তিম সংস্কার করা হয়। সাজিদ দিব্যার অন্তিম সংস্কার করে। দিব্যা এই পৃথিবী থেকে চলে গেছিল, কিন্তু ছেড়ে গেছিল অনেক প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে দিব্যা ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল নাকি দিব্যাকে খুন করা হয়েছিল। পুলিশ সবার প্রথম ঘরে থাকা শ্যাম আর নিতার বয়ান নিয়েছিল। তারা এক কথাই বলে যায় যে তারা গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে দিব্যা ঝাঁপ নিজের ইচ্ছেতে দেয় না ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। কিন্তু পুলিশ বাড়িতে থাকা অমৃতার বয়ান প্রথমে নেয় না। আর আরও আশ্চর্যকর ঘটনা হলো, এই ঘটনার 1 মাস পর অমৃতাও হার্ট অ্যাটাকে মারা যায়। পুলিশ 4 বছর এই কেসের ছানবিন করে। পুলিশ দিব্যার মৃত্যুকে ক্লিয়ার কাট অ্যাক্সিডেন্টাল ডেথ ঘোষণা করে। পুলিশ যদিও এটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে, কিন্তু পরে অন্য আনঅফিসিয়াল সোর্স থেকে অনেক আশ্চর্যকর তথ্য সামনে আসে। এটা দাওয়া করা হয় যে দিব্যা হায়দ্রাবাদ থেকে ফিরে একজন বন্ধুর সাথে পার্টি করে, সেখান থেকে মদ আদি খেয়ে নেশায় বাড়ি ফেরে, আর তারপর সাজিদের সাথে ঝগড়া হয়। সাজিদ তখন বাড়ি ছেড়ে চলে যায়, আর দিব্যা ওকে বলে যদি তুমি 10 মিনিটে ফেরত না আসো তাহলে আমায় আর কখনো দেখতে পাবে না। আর তার কিছুক্ষণ পরেই দিব্যার মৃত্যুও হয়। সাজিদ সত্যি তাকে আর দেখতে পায় না। দিব্যার আরেক বন্ধু আনঅফিসিয়ালি আরেকটা বয়ান দেয়, বলে যে দিব্যা আর সাজিদ সেদিন খুব ঝগড়া করছিল। তখন ঝগড়া সামলাতে সাজিদ তার বন্ধু নিতা আর ডক্টর শ্যামকে ডাকে। তখন দিব্যার ভাই কুণালও বাড়িতে ছিল, কিন্তু ওদের ঝগড়া সামলানো যাচ্ছিল না। তখন শ্যাম এসে ঝগড়া থামাতে সাজিদকে কিছুক্ষণের জন্যে বাড়ি থেকে চলে যেতে বলে, যাতে দিব্যা শান্ত হয়। আর এটাই আরেকটা কারণ যে সেদিন নিতা আর শ্যাম দিব্যার বাড়িতে আসে। সাজিদ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিতা, শ্যাম আর দিব্যা একসাথে বসে গল্প করতে থাকে আর মদ খাওয়া শুরু করে। আর এরপরই দিব্যার মৃত্যু হয়। এবার আরেকটা থিওরিতে আসি, যেটা দিব্যার মৃত্যুকে রহস্যময়ী বানায়। যে জানলা থেকে দিব্যার পড়ে মৃত্যু হয় তার নিচে পার্কিং ছিল, আর কোনো না কোনো গাড়ি রোজ সেখানে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেদিন সেখানে কোনো গাড়ি ছিল না। আর দিব্যা ডাইরেক্ট কংক্রিটের ওপর পড়ে যায়, আর তাতেই তার মৃত্যু হয়। সেদিন ওখানে কোনো গাড়ি না থাকা কি পুরোপুরি কাকতালীয়, না এর পেছনেও কোনো রহস্য লুকিয়ে আছে? এখনও এর স্পষ্ট জবাব আমরা পাইনি। অমৃতা তার জবানবন্দিতে বলে যে ওই ফ্ল্যাটের সব জানলাতেই অটো স্টপার লাগানো ছিল, আর দিব্যাও যে জানলা থেকে পড়ে গেছিল সেখানেও অটো স্টপার ছিল। কিন্তু দিব্যা পড়ে যাওয়ার পর ছানবিনের সময় ওই জানলার অটো স্টপার গায়েব ছিল। তো কি দিব্যাকে মারার প্ল্যান আগে থেকেই করা হয়েছিল? আরও একটা থিওরিতে বলা হয় যে দিব্যার মৃত্যুর পেছনে আন্ডারওয়ার্ল্ডের হাত থাকতে পারে। এর পেছনেও বেশ কিছু তথ্য আছে। যেমন তখন বলা হতো যে সাজিদ নাডিয়াওয়ালা আন্ডারওয়ার্ল্ডের দাউদ ইব্রাহিমের সাথে যুক্ত ছিল। তখন আন্ডারওয়ার্ল্ডের টাকা বলিউডে ডাইরেক্টলি আসতো, আর ওরা বলিউডকে ডাইরেক্টলি কন্ট্রোল করত। হয়তো দিব্যা ওদের অনুযায়ী কোনো কাজ না করায় দিব্যাকে খুন করা হয়েছিল। পুরো ঘটনা শুনে আপনি আপনার মত আমাদের অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। পরে আমরা আরও অনেক ইন্টারেস্টিং গল্প আপনাদের সামনে আনতে চলেছি।
ধন্যবাদ।